থিয়েটারের জগতে তিনি জনপ্রিয় মুখ। বর্তমানে তিনি দর্শকদের মন জয় করছেন বড় পর্দাতেও, ওয়েব সিরিজেও তার দেখা পাওয়া যাচ্ছে। মানে বলা যেতে পারে অভিনয়ের জগতে তিনি কিন্তু এখন এক আলাদাই এক নাম হয়ে উঠেছেন। তিনি আপনাদের অত্যন্ত পরিচিত অভিনেতা সত্যম ভট্টাচার্য। আর আজকে আবারও তার সাথে কাজ নিয়েই কথা হবে, কারণ তিনি কাজকেই সব থেকে বেশি ভালোবাসেন। আর আজকে যে কাজ নিয়ে কথা হবে সত্যমদা, তার নাম ক্যাবারে, তাই তো? এবং প্রত্যেকটা সময় তোমাকে আলাদা আলাদা চরিত্রে দেখতে দর্শকেরা ঠিক যতটা ভালোবাসেন, তুমি নিজেকেও এক্সপ্লোর করতে পারতে ঠিক ততটাই ভালোবাসে, তাই তো? একদমই। কারণ আমার মনে হয় অভিনেতা হিসেবে মানে যত কম সময় যত বেশি, বিশেষ করে আমাদের এখনকার যুগে, যত কম সময় যত বেশি রেঞ্জের আমি অভিনয় করতে পারবো, তত আমার তো একটা দিক থেকে সুবিধা, আমার নিজেরকে অভিনেতা হিসেবে আমি অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে পারবো, জানতে পারবো আমি কোনটা পারছি কোনটা পারছি না। আর দ্বিতীয়ত পরিচালক প্রযোজকরা দেখবেন যে আমি বিভিন্ন রকম চরিত্র করতে পারি। তৃতীয়ত দর্শকরা দেখবেন যে আমি বিভিন্ন রকম চরিত্র করতে পারি। এবং দর্শকদের ভার্ডিক্ট একটা আছে তো, যে যেমন একটা সময় শাহরুখ খান যখন পরপর ভিলেনের চরিত্র করছে, তখন ভেবেছিল যে শাহরুখ খানের দ্বারা ভিলেন ছাড়া আর কিছু হবে না। তারপরেই হি কেম আপ উইথ দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। তো তারপর থেকে শাহরুখ খান বিকেম আ রোমান্টিক হিরো। সো একটা অভিনেতার রেঞ্জ কতটা এবং সেটা কতটা অ্যাকসেপ্টেবল, সেটা দর্শক ফাইনালি গিয়ে জাজ করে। তো সেই দর্শকদের জাজমেন্টের কি বলবো, তুলোধনায় আমি আছি, এখনও আছি। এবং আমি চাইছি যে মানে ক্যাবারের পর থেকেও যা যা করবো সেগুলো যেন আরও আলাদা রকম হয়, যাতে দর্শক আমাকে বিভিন্ন রূপে দেখতে পারে। এবং তোমার কথা সূত্র ধরেই বলি, যেহেতু দর্শকদের জাজমেন্টের মধ্যে তুমি এখনো রয়েছো, যা যাই অভিনয় করবে সেটা দর্শকদের দরবারে অবশ্যই পৌঁছে যাবে এবং তারাই বিচার করবে তুল্যমূল্য। তো সেই ক্ষেত্রে তোমার মনে হয় না যে এখন বোধহয় যখন শুরুটা করেছিলে তখন একটা চ্যালেঞ্জ ছিল যে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আর এখন যখন তুমি পরিচিত মুখ হয়ে উঠেছো তখন বোধহয় চ্যালেঞ্জটা আরো একটু বেশি হয়ে যায় যে তোমাকে টিকে থাকতে হবে, তাই তো? মানে টিকে থাকার লড়াইটা বোধহয় এখন একটু বেশি হয়ে যায়। টিকে থাকার লড়াইটাই তো আসল। মানে ওই ওয়ান হিট ওয়ান্ডারটা আমি হতে চাই না, সবচেয়ে বড় কথা। কারণ তাহলে আমার ইয়েটা শেষ হয়ে যাবে, আমার অভিনেতা সত্তাটা শেষ হয়ে যাবে। এটা হওয়ার চান্সেস প্রচুর আছে, বিশেষ করে মানে আমাদের সারা ভারতবর্ষে যে কটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেখানে একটা তো ইয়ে আছে টাইপকাস্ট করে দেওয়ার কিছুটা, সেটা এখন অনেকটা ভেঙেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি যখন কোনো কাজ করছি সেটা আলাদা হোক, মানুষ মনে রেখে দিক। এবং যেহেতু আমি এখনও ট্রায়াল একটা পিরিয়ডে আছি, এখনও আমাকে কি বলবো যে সত্যমের নাম করে ছবি চলবে বা সত্যমের নাম করে সিরিজ চলবে, সেই পর্যায়ে এখনও পৌঁছয়নি। তো সেই ক্ষেত্রে আমাকে আমার দিক থেকে অতটাই সিরিয়াস হতে হবে, অতটাই ডিফারেন্ট হতে হবে এবং অতটাই সাবলীল হতে হবে প্রত্যেকটা চরিত্রে। মানে আমার মানে যে ছবি দিয়ে আমার পরিচিতি হয় বল্লভপুরের রূপকথা, সেই ছবিতে আউট অ্যান্ড আউট কমেডি ছবি। এবং আমি কি বলবো, খুব কনসিয়াসলি ডিসিশন নিয়েছিলাম যে পরের চরিত্রটা একরকম করবো না, এবং সেই কারণে ব্যোমকেশ দুর্গ রহস্যতে নেগেটিভ চরিত্র করা, দেবতার বিপরীতে। তো সেই ক্ষেত্রে মানে আই অ্যাম চুজিং মাই ক্যারেক্টার্স ভেরি ওয়াইজলি। মানে আমার এইটুকু যেন ইয়ে থাকে যে আমি একই মানে পুলিশ হচ্ছি তো পুলিশই হয়ে যাচ্ছি, কমেডি করছি তো কমেডি করে যাচ্ছি, ভিলেন হচ্ছি তো ভিলেনের পর ভিলেন হয়ে যাচ্ছে। এটা যাতে না করে আমি বিভিন্ন রকমের অভিনয়টা করতে পারি, আমারও ভালো সেই ক্ষেত্রে সর্বক্ষেত্রে নিজেকে দেখার। ঠিক যেরকম তুমি বলছিলে এক্সপেরিমেন্টের কথা, তো একটা জায়গা থাকে যেখানে আমরা ভাবি যে যারা ছোট পর্দা থেকে যারা বড় পর্দায় আছেন, যেটা আগে আমরা খুব দেখেছি ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখা, সেখানে একটা ছোটোখাটো মানে সূক্ষ্ম একটা ব্যারিয়ার থাকে আমরা জানি, কিন্তু মঞ্চ থেকে, কারণ মঞ্চে যতটা আমার জ্ঞান হিসেবে বলছি, মঞ্চতে অনেক বেশি লাউড থাকে, তোমার দর্শকদের সাথে কানেক্ট করতে যতটা সুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে বড় পর্দা, ওয়েব সিরিজ, ছোট পর্দা, তুমি কি বলবে কতটা পার্থক্য? দেখো, মানে আমি না অভিনয়ের ক্ষেত্রে ঠিক পার্থক্যটা দেখি না। এটা অনেকের ক্ষেত্রে এটা খুব ভিজিবল হয়ে পড়ে যে এই লোকটা মঞ্চাভিনেতা, এই লোকটা বেশি বেশি অভিনয় করছে এবং ক্যামেরায় এসে চেষ্টা করছে কারো কম কম অভিনয় করে। কিন্তু আমার মনে হয় আমি না সেটা
দেখি না, মানে যে ভালো অভিনয় করে, যার অভিনয় ইজ অ্যাকসেপ্টেবল বাই দি অডিয়েন্স, বাই এভরিওয়ান, আমার মনে হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম ডিফারেন্সিয়েট তুমি করতে পারবে না। আজকে আমি যদি এক্সাম্পল দিই, আজকে যদি অনির্বাণদার এক্সাম্পল দিই, কৌশিক সেনের এক্সাম্পল দিই, রিন্থির এক্সাম্পল দিই, ঋতু, এরা তো সবাই মঞ্চ থেকে শুরু করেছে এবং ফাইনালি গিয়ে বড় পর্দা বা ছোট পর্দা বা সিরিজে কাজ করছে। এদের বা প্রয়াত হয়েছেন আমার খুবই প্রিয় অভিনেতা পীযূষ গাঙ্গুলি, মানে এদের অভিনয় যখন আমি দেখি, মানে এদের আমার কোনো কিন্তু ডিফারেন্স লাগে না স্টেজ থেকে। তো সেই ক্ষেত্রে মানে অভিনয়টা যদি বিশ্বাসযোগ্য হয়, ভালো হয়, সেটা অতি হোক বা কম হোক, সেটা খুব একটা ম্যাটার করে না আমার কাছে অ্যাটলিস্ট তাই। কারণ আমি জানি যে আমি স্টেজে যে অভিনয়টা, এবার সেটা ভালো খারাপ সেটা দর্শক বুঝবে, আমি জানি যে আমি স্টেজে যতটা করতে পারি, আমার কিন্তু মানে সিরিজ বা সিনেমা বা সিরিয়াল করতে গিয়েও আমার ততটাই ঠিক বেরোয়, আমার কিন্তু আলাদা করে ওর থেকে কম বেরোয় না বা ওর থেকে বেশি বেরোয় না। তো আমার এক্স্যাক্টলি ওটাই বেরোয়, কারণ আমি ওটার বাইরে আর কিছু জানি না, মানে অতটাই। এবার দেখো বেসিক টেকনিক্যালিটিস তো কিছু আছে, মানে সেগুলো তো স্টেজের কিছু টেকনিক্যালিটিস আছে, ক্যামেরার কিছু টেকনিক্যালিটিস, সেইগুলো তো ফলো করতেই হয়, মানে কিন্তু অভিনয় সত্তার দিক থেকে যদি বলো, আত্মার দিক থেকে যদি বলো, তাহলে আমার মনে হয় না কোনো পার্থক্য আছে। ঠিক তাই। এবং তোমার সাথে কথা বলতে বলতে এক্ষুনি আমি দেখছিলাম তোমার পোশাকের দিকে ধূসর, এবং তোমাকে আমরা দুটো চরিত্রেই দেখেছি, দর্শকেরা দেখেছেন, দুটোতেই ভালোবাসা পেয়েছো তুমি। তো একজন হয় না, একজন অভিনেতার খুব কাছের কোনো চরিত্র হয় যে এই চরিত্রটা যদি আমি করতে পারতাম, সত্যমদার জন্য কি রয়েছে? এটা আমি অনেকবার বলেছি অনেক ইন্টারভিউতে, আমার কাছে এটা খুব প্রিয় চরিত্র। গল্প হলো সত্যি তো রবি ঘোষের চরিত্র। তো যদি কখনো মানে কেউ কখনো মানে রিমেক করার প্ল্যান করেন বা সেই দুঃসাহস যদি আমাকে দেয় যে আমাকে করতে হবে, তাহলে তো নাথিং। মানে সেদিন আমার কাছে একটা মানে বড় অ্যাচিভমেন্ট পূর্ণ। আমি অবশ্যই মানে রবি ঘোষের মতন করতে পারবো না, কিন্তু তুলনা নয়, কিন্তু আমার ওই চরিত্রটা ভীষণ ফ্যাসিনেটিং লাগে, যে একটা মানুষ একটা কি বলবো ডিসওরিয়েন্টেড পরিবারে ঢুকে পুরোটা ঠিক করে দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। তো এটা একটা স্বপ্নের মতন চরিত্র। তো আমার খুব ইচ্ছা রবি ঘোষের চরিত্রটা করার। আরও প্রচুর চরিত্র আছে সেগুলো মানে খুবই কাছের চরিত্র, কিন্তু সেগুলো প্রায় মানে তুমি বললে বলে ফাট করে যেটা মাথায় আসে ওই চরিত্রটা। তাছাড়া প্রচুর মানে হলিউডের প্রচুর ছবি আছে, প্রচুর ফ্রেঞ্চ সিনেমার প্রচুর ক্যারেক্টার্স আছে যেগুলো আমি করতে চাই। রিসেন্টলি কোরিয়ান ছবি দেখা শুরু করেছি প্রচুর, তো সেখানেও প্রচুর চরিত্র আছে যেগুলো করতে খুব মন চায় আর কি। আর বাংলাতেও তো প্রচুর আছে, উত্তমবাবু, সমুদ্রবাবু, সবার প্রচুর, উৎপল দত্তের প্রচুর চরিত্র আছে, কিন্তু ফার্স্ট ওটাই স্ট্রাইক করে গল্প হলো সত্যি। রাইট, আমরাও অপেক্ষায় থাকবো। কিন্তু আরো একটি চরিত্র যেটা দিয়ে তুমি দর্শকদের ভাবাতে আসছো, কারণ ছবিটাই মানে সিরিজের বিষয়বস্তুটাই ভীষণভাবে ভাবনার একটা বিষয়বস্তু আমরা জানি, ক্যাবারে, যেটাকে আমরা একটা কোণঠাসা করে রেখেছিলাম একটা সময় পর্যন্ত, সেটাকেও পরবর্তী সময় নাচের আঙ্গিকে নিয়ে আসা, যে হ্যাঁ তারও একটা জায়গা আছে, সেই ভাবনাটাকেই নিয়ে এই ওয়েব সিরিজটি আমরা জানি। স্বরূপের চরিত্রে তুমি অভিনয় করেছো, যদি একটু বলো আমাদেরকে। দেখো যে সময়টা ডিপিক্ট করা হয়েছে ক্যাবারেতে, সেই সময়টার খুব কম ডকুমেন্টেশন আছে আমাদের এখানে। ঠিক কথা। প্রথমত নকশালদের নিয়ে যে এত বড় একটা কি বলবো একটা ঘটনা ঘটে গেছিল 1970 থেকে 72-73 অব্দি, সেই সময়টার তো কোনো ডকুমেন্টেশন নেই। সেটা জানি না কেউ উড়িয়ে দিয়েছে বা কেউ পুড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা মানুষের মুখে যা শুনেছি, আমার নিজের জেঠু নকশাল করতো, তো তাদের মুখে যা শুনেছি, মানে সেইটা খুব একটা আবছা একটা কি বলবো আমাদের কাছে আইডিয়া আছে যে ওই সময়টা কি হতে পারতো। আর কিছু বইতে আমরা পড়েছি, কিছু ছবিতে আমরা দেখেছি তখনকার ক্যাবারে কালচারের নিয়ে। তো দুটো ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা কালচার একই সময় দাঁড়িয়ে কলকাতায় এক্সিস্ট করছে, এবং সেটাতে কি বলবো ইডিওলজিক্যালি দুটো এত ডিফারেন্স। সেই ক্ষেত্রে ক্যাবারে আমার মনে হয় এত ইন্টারেস্টিং একটা কাজ, মানে আমি বহুদিন পর অ্যাডভার্টাইজের সাথে কাজ করছি, এবং আমার মানে থ্যাঙ্কফুল যে ক্যাবারে দিয়ে সেই কাজ মানে আবার অ্যাডভার্টাইজে আমি ফিরছি। কারণ স্বরূপের চরিত্রটা আমি করিনি আগে কখনো, মানে এতগুলো লেয়ারওয়ালা চরিত্র আমি এর আগে করিনি, মানে যার একটা কি বলবো পরিবারের ইতিহাস আছে, যার একটা নকশালের ইতিহাস আছে, সেই নকশাল থেকে ওয়ান্টেড হয়ে
একটা হোটেলে গা ঢাকা দেওয়ারই মানে একটা গল্প আছে, সেই হোটেলে এসে তার যে মেন অ্যাট্রাকশন, তার প্রেমে পড়ার একটা গল্প আছে, এবং শেষে গিয়ে পুরো সবকটা দিক একসাথে হয়ে গিয়ে কীভাবে ও পুরোটার মধ্যে ঢুকে পড়ে এবং সেটার আউটকামটা কী হয়, মানে সেইটা খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে। এবং থ্যাঙ্কস টু উৎসবদা আমাকে ভেবেছিল এই চরিত্রটার জন্য। আমার করা ওয়ান অফ দ্য মোস্ট, কী বলবো, মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার শো। কারণ আমার নিজের একটু খুঁতখুত লাগছিল যে আমি মানে সময় পাইনি চরিত্রটার জন্য, মানে আরেকটু আমার নিজের চেহারাটা ভাঙতে হতো, আরেকটু রাগেট হতে হতো, কিন্তু উৎসবদা মানে সব ভেবে চিন্তে নিয়েছিল আমাকে। কিন্তু আমার নিজের ওই যে আমার চেহারাগত দিক থেকে একটু খুঁতখুত ছিল যে আমি আরেকটু হয়তো রোগা হতে পারতাম, আরেকটু গালগুলো, কারণ যেহেতু নকশাল তারা মানে অলমোস্ট তারা রানওয়ে অল দ্য টাইম, তো তাদের ঠিক মতন খাওয়া পড়া ওটা কতটা হতো আমার সেটারও কোনো ডকুমেন্টেশন নেই, আমরা জানি না। কিন্তু স্বরূপকে আমি যখন পিকচারাইজ করেছিলাম তখন আমার মনে ছিল যে আরেকটু ছিপছিপে, আরেকটু উজ্জ্বল। তখন আমার অন্য কাজের থেকে আমি সবে ঢুকেছি বলে আমি তখন ওই সময়টা পাইনি, ট্রান্সফরমেশনটা। কিন্তু করে খুব মজা পেয়েছি, মানে আমার মানে অভিনয় করে মজা পাওয়া বলে না, মানে আমরা অনেক চরিত্র করে খুব মজা পাই, স্যাটিসফ্যাকশন। মানে আমি যেমন বল্লভপুর করে খুব মজা পেয়েছিলাম, আমি রাজা চন্দ্রর সাথে একটা ছবি করলাম হালুম বলে, সেইটা করে ভীষণ মজা পেয়েছি। তারপরেই জাস্ট এটা করলাম, এটা করেও মানে আমি ভেরি হ্যাপি দ্যাট আমার ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাস খুব ভালোভাবে চরিত্র করতে পেরেছি। তার মানে স্বরূপের চরিত্রটির রূপ তুমি আগে থেকে ভেবেছিলে, সেইটা ভেবে তুমি তোমার মতো করে এগিয়েছো, কারণ সামনে সেরকম তো কোনো তোমাদের কাছে ছিল না এক্সাম্পল যে হ্যাঁ এরকম একটা চরিত্র তোমায় ফুটিয়ে তুলতে হবে। না, একদম। মানে আমরা যা পড়েছি, যা নাটকে দেখেছি বা যা টুকটাক সিনেমায় দেখেছি যে এরকম হয়তো ছিল তখনকার নকশালদের ছিল, তখন সবটা মিশিয়ে তুমি তোমার মতো করে পোর্ট্রে করেছো। এবং সেটা কোনো আমার মনে হয় মানে আমি এটলিস্ট চেষ্টা করেছি, আমরা যে নকশালদের দেখেছি মানে অন স্ক্রিন বা অন স্টেজ বা আমরা যা বইতে পড়েছি তার থেকে আমার মনে হয় একটু আলাদা করতে পেরেছি আর কি। যেহেতু সেটা সুযোগও ছিল, একটা প্রেমের দিক ছিল, একটা গা ঢাকা দেওয়ার দিক ছিল, একটা ওয়েটারের চরিত্র করছি মানে প্যারালালি, মানে তো সেই ক্ষেত্রে সেই সুযোগটাও ছিল, তো করেছি, মানে মন দিয়ে করেছি। এবং স্বরূপের মানে আমরা যতটা ট্রেলারে দেখেছিলাম যে স্বরূপের চরিত্রটাই ঠিক তুমি যেরকম বলে যে অনেকগুলো শেডস আমরা দেখতে পাবো একই সাথে, সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু তুমি বলে ইন্টারেস্টিং একটা চরিত্র, তুমি করে খুব মজা পেয়েছো, সেরকম ডিফিকাল্টিসও তো অনেক ফেস করতে হয়, সেক্ষেত্রে কীরকম ছিল ডিফিকাল্টিস? দেখো, হোটেলের পার্টটা মানে যেটা আমরা লামুলারুস দেখাচ্ছি সেই পার্টটা করতে খুব একটা ডিফিকাল্টিস আমার মানে শুটিংগত ওয়াইজ বা লজিস্টিক্যালি আমাদের খুব একটা ডিফিকাল্টি ফেস করতে হয়নি। একটা ডিফিকাল্টি হয়েছিল যে আমার আর পূজার যত ইমোশনাল সিনস এবং যত মানে ড্রামা সিনসগুলো সেগুলো সব ম্যাক্সিমামটা প্রথম দিন ছিল, তো এটা মানে ফার্স্ট ডে মানে এটা একটা এবং সেগুলো সব সিরিজের মানে শেষ পরের দিকে আসে সেই সিনগুলো। তো সেই ক্ষেত্রে মানে আমিও পূজার সাথে সেরকম আলাপ ছিল না এবং পূজারও আমার সাথে আলাপ ছিল। প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু মানে শি ইজ আ ভেরি কোঅপারেটিভ অ্যাক্ট্রেস এন্ড ইভেন আই কনসিডার মাইসেলফ অ্যাজ আ ভেরি কোঅপারেটিভ অ্যাক্টর। তো আমার মনে হয় সেইগুলো ভালোই হয়েছে, কিন্তু ওটা একদিক থেকে কাজ করেছে মানে যেহেতু একটা আনইভেন রিলেশনশিপের গল্প, মানে একজন নকশাল এবং আরেকজন মানে পার্ক স্ট্রিটের মানে ক্যাবারে কুইন, মানে একদমই আনইভেন। তো সেই ক্ষেত্রে ওই যেটুকু অকওয়ার্ডনেস ছিল বা যেটুকু কি বলবো যেটুকু ওই আইস ব্রেকের টাইমটা, হ্যাঁ ওইটা মনে হয় কিছুটা হলে ওয়ার্কও করেছে করতে গিয়ে। আর এমনি যখন নকশালের পিরিয়ডের শ্যুটগুলো করছি তখন একটা দারুণ লোকেশন শ্যুট করেছি, আমার একটা ভাঙা বিল্ডিংয়ে, সেটা সিরিজটা রিলিজ করলে দেখতে পান। ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং ছিল, কিন্তু একদিন প্রচণ্ড বৃষ্টি হয় এবং আমাদের সেই দিনই যত গঙ্গাবক্ষে শ্যুট ছিল, সেই দিনটা খুব কষ্ট হয়েছিল। কিন্তু ঠিক আছে, মানে কষ্টটা না মানে এই ধরনের কষ্টগুলো খুব একটা গায়ে লাগে না যখন দেখি আরও 80টা মানুষ আরও 90টা মানুষ চারপাশে একই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা কাজ করার চেষ্টা করছে, এবং সেখানে দাঁড়িয়ে আমার তো মানে তারা যে কাজটা করতে এসছে তারা সেই কাজটা করছে এবং আমি যে কাজটা করতে এসেছি সেটা আমার মন দিয়েই করা উচিত, সে যতই ঠান্ডা লাগুক না কেন, যতই ভিজে যাই না কেন। তো এটা একটা হয়েছে, তবে বাকিটা খুব স্মুথলি, মানে উৎসবটা ইজ আ ভেরি
কি বলবো, ভীষণ এক্সপিরিয়েন্সড এবং ভীষণ লার্নেড একটা মানুষ, এবং প্রসেনজিৎ ইজ আ ব্রিলিয়ান্ট ডিওপি। তো ওই দিক থেকে মানে মানে আমরা অনেক শুটিংয়ে গিয়ে প্রচুর তামঝাম, প্রচুর মানে ভীষণ হেক্টিক শিডিউল, ওরকম খুব একটা কোনো দিন স্মুথলি হয়ে গেছে। আমাদের 5 দিন নাইট শ্যুট ছিল যখন মানে মেইন ক্যাবারের সিনগুলো যেখানে হচ্ছে, তো সেই তখনও খুব একটা অসুবিধা হয়নি আমাদের, কারণ আমরা ব্রডওয়ের মতন একটা হোটেলে আমরা ছিলাম মানে প্রায় 7 থেকে 8 দিন। তো দ্যাট ওয়াজ আ ভেরি কি বলবো মেমোরেবল থিং ফর মি, বিকজ মানে ব্রডওয়ের মতন একটা ঐতিহাসিক জায়গায় মানে ওই ঘরগুলোতে আমরা থেকেছি, আমি, শান্তি কাকু, শুভজিৎ, প্রদীপ্ত দাস সবাই একসাথে রুম শেয়ার করেছি, আড্ডা মারতাম, খাওয়া দাওয়া করতাম। সো দ্যাট ওয়াজ ভেরি মেমোরেবল। এবং যখন আমরা পূজা ব্যানার্জির সাথে কথা বলছিলাম, উনি বললেন যে ওনার জন্য সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল যেহেতু রিয়েল লোকেশনে শ্যুট করা হয়েছে, মানে পুরো মানে সবাই যখন কমপ্লিট করে বাড়ি যাবেন তারপর তোমাদের নাইটে শ্যুটটা স্টার্ট হতো, মানে সেটা একটা বেশ ধৈর্য ধরে বসে অপেক্ষার একটা মানে ওটা মানে আমার মাঝে আমি তো পূজা তো নামতো না, আমি মাঝে মাঝে এমনি আমি তো ওয়েটারের ড্রেস পরে থাকতাম, তো কোনো যায় আসতো না, কেউ চিনতেও পারতো না, তো আমি মাঝে মাঝে গিয়ে উকি মেরে দেখে আসতাম আর কি, যে লোক বেরোলো, কতটা লোক বেরোলো। কারণ ওই পুরো লোক বেরোনোর পর আর্ট ডিপার্টমেন্ট ঢুকে পুরোটা সেট আপ করতো, লাইটস বসতো, জুনিয়র আর্টিস্টদের প্লেস করা হতো, তারপর গিয়ে পুরো মানে কর্মকাণ্ডটা শুরু হতো। সো ওই মানে 11টার সময় যদি পুরো লোকজন বেরোয়, তারপর আরো একটা 2 ঘন্টার পিরিয়ড ছিল যেটাতে পুরো প্রিপারেশনটা করতে হতো, এবং তোমরা পাওয়ার সেভিং মোডে চলে যেতে। তখন পাওয়ার সেভিং মোডে চলে যেতাম একদম। আর ওইটুকু সময় মানে অ্যাটলিস্ট আমাদের অভিনেতাদের সেইটুকু লেভারেজ আছে যে আমরা ওইটুকু সময় রেস্ট নিতে পারতাম। তারপর সারা রাত চলতে ভোরবেলা বাড়ি যেতাম, সেটাও একটা ভালো, উত্তর কলকাতা থেকে ভোরবেলা বাড়ি যাচ্ছি, সেটাও একটা ভালোই লাগে। মানে ভোরবেলার দৃশ্যটা দেখা, সেটা খুব কম সময় পাও তোমরা শুটিং এ এত ব্যস্ততার মধ্যে। আর আমার মানে একেবারেই ভোরবেলার ওঠার অভ্যেস চলে গেছে, তো ওটা ভালো লাগছিল। বাহ, তুমি একটু আগে কথা প্রসঙ্গে বলছিলে যে বল্লভপুরের রূপকথা থেকে তোমার এই পরিচিতিটা আসলে শুরু হলো, কিন্তু তার আগেও তোমাকে অনেক ছবিতে আমরা দেখতে পেয়েছিলাম, মিশর রহস্য থেকে আমরা যদি আরো অনেক সিরিজও ইভেন আমরা তোমাকে দেখেছিলাম ডেফিনেটলি। তোমার কি মনে হয় সত্যমদা যে এতগুলো চরিত্রে অভিনয় করার পরও বল্লভপুরের রূপকথা দিয়েই তোমার এই পরিচিতিটা কিভাবে? কারণ বল্লভপুরের রূপকথা এমন একটা কিছু করেছিল যেটা যেটা অনেকদিন বাংলা সিনেমায় হয়। প্রথমত বাংলা সিনেমায় সিচুয়েশনাল কমেডি হওয়া বন্ধ হয়ে গেছে, যেটা হচ্ছিল সেটা ভীষণই স্ল্যাপস্টিক এবং কি বলবো পলিটিক্যাল স্যাটায়ার টাইপের হচ্ছে, একদম নির্ভেজাল। বল্লভপুর রূপকথা অবভিয়াসলি পলিটিক্যাল, কিন্তু সেটা তো আউট অ্যান্ড আউট পলিটিক্যাল না, কিন্তু আমি বলছি যে নির্ভেজাল একটা গল্প যেটা সপরিবারে দেখতে যাবে মানুষ, এবং সেই একটা আর ম্যাক্সিমামটা তো ওয়ার্ড অফ মাউথে হিট করেছিল, যে আজকে 5টা লোক দেখে এলো, তারা গিয়ে বললো গিয়ে সিনেমাটা দেখে আয়, খুব ভালো হয়েছে। সেই করে করে আমি আজকেই দেখছিলাম, আজকে মানে 1 বছর আগে আজকের দিনে বল্লভপুরের রূপকথা লাস্ট শো হয়েছিল সাউথ সিটিতে 87 দিন চলার পর। তো একটা একদম মানে অনামী লোকজন তারা অভিনয় করছে এবং সেই সিনেমা 87 দিন ধরে চলছে। আই থিঙ্ক দ্যাট মেড আ লট অফ ডিফারেন্স, দ্যাট ওটা অনেকগুলো মাথা ঘুরিয়ে দিয়েছিল যে এটা কি হচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। তো আই থিঙ্ক সেই ক্ষেত্রে এবং সেই রকম একটা সিনেমায় যখন আমি মুখ্য চরিত্রে পাঠ করছি, তো সেইখান থেকে অবভিয়াসলি আমি দেখো এর আগে আমি নিরন্তর বলে একটি ছবি করেছি, যেটা মানে আমি আর প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বাদা একসাথে প্যারালালি অভিনয় করেছি। সেই ছবিটা রিলিজ হয়নি লকডাউনের কারণে, হয়তো সেটা থেকে হতে পারতো, কিন্তু সেটা ভীষণই নিশ একটা অডিয়েন্সের জন্য ছবিটা ছিল, চন্দ্রাশিস ডিরেক্টর ছিল ওটা। কিন্তু বল্লভপুরের রূপকথা একটা মাস অডিয়েন্সের জন্য ছিল, মানে সপরিবারে, মানে আমাদের ট্যাগলাইনেও ছিল সপরিবারে দেখবার মজার ছায়াছবি। তো সেইটা খুব ওয়ার্ক করেছিল, একদম সপরিবারে দেখবার মজার ছায়াছবি, সবকটা ওয়ার্ক করে দিয়েছিল। অ্যান্ড আমি বলি বা শ্যামলদা বা দেবরাজদা বা সুরঙ্গনা, আমরা সেটার থেকে খুব বেনিফিটেড হয়েছি, কারণ আমাদের তো কেউ চিনত না, এবং প্রতিটা মানুষ যখন দেখছে মানে তারা এরকমও আমার কাছে মেসেজ এসছে যে 11-12 বার করে দেখেছি, হইচইতে বেরোনোর পর এরকমও মেসেজ এসছে যে 50 বার দেখেছি। তো দেখছি যখন এতবার, তাহলে নিশ্চয়ই কিছু একটা, তো সেই ক্ষেত্রে মানে ওটা আমাকে একটা লিপ অফ ফেথ দিয়েছে। না এবার ওই মানে একটা অভিনেতা যখন প্রায় 11-12 বছর ধরে স্ট্রাগল করছে এবং
বিভিন্ন ছোট চরিত্র, কম ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট করতে 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 এদিক ওদিক করতে করতে সেই জায়গাটা পাচ্ছে না, তখন আমার আর ঠিক ফ্রাস্ট্রেশন কাজ করছিল না। আমার একটা কি বলবো, ওই তখন আমি একটা অপেক্ষায় চলে গেছিলাম। ওই শুটিংয়ে যেরকম আমরা রাতে ওদের বেরোনোর অপেক্ষা করতাম, আমি সেই অপেক্ষাটায় চলে গেছিলাম এবং সেই অপেক্ষাটা কোথাও গিয়ে কাজে দিয়েছে। মানে অ্যাটলিস্ট হাল ছেড়ে চলে যায়নি যে না হয়ে গেল আর অভিনয় করবো না, তো ওইটা করিনি। সো দ্যাট ওয়াজ ভেরি মানে বল্লভপুরের কথা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট সিনেমা, কারণ ওইটা না হলে মানে আই উড হ্যাভ কোয়েশ্চেন মাই সেলফ অ্যাজ অ্যান অ্যাক্টর। তো সেটা আমাকে ওই কনফিডেন্সটা দিয়েছিল যে না আমি পারবো, মানে একটা স্বরূপও করতে পারবো, আমি একটা মণিলালও করতে পারবো, আমি একটা ভূপতি রায়ও করতে পারবো, আর আমি একটা নিশিকান্ত মান্নাও করতে পারবো, রক্তবীজি যেটা করেছি। তো এই কনফিডেন্সটা আমাকে দিয়েছিল। তো দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল। একটা অভিনেতার জন্য ওটা খুব দরকার, মানে একটা কিছু যেটাতে মানে আমি আমাকে প্রুফ করবো এবং সেটা আমাকে আরো বিভিন্ন পাথ খুলে দেবে। এবং সঠিক সময়ের অপেক্ষা করেছিলে বলে সঠিক সময়টা এসেছে, এবং তার মানে বোঝা যাচ্ছে যে কোথাও একটা সময়টা কিন্তু কাজ করে তোমার জন্য খুব। কারণ নিরন্তরের যে কথা বললে তুমি, হয়তো সেই সময়টায় যদি নিরন্তর আসতো তাহলে আগে হয়তো ভূপতি রায়ের আগে হয়তো আমরা তোমাকে অন্যভাবে চিনতাম, কিন্তু হয়তো তখন মানে হয়তো ভূপতি রায় তখন ওয়ার্কও করতো না, বলা যায় না। মানে আমাকে একটা রূপে দেখলো মানুষ, মানে চট করে আবার একটা অন্যরকম, হয়তো অনির্বাণদা খুব একটা কনসিডারও করতো না যে না ওকে করা যায়। কিন্তু অনির্বাণদার সাথে আমার এতদিনের পরিচয়, এতদিনের আলাপ, আমি কাজ করি এতদিন অনির্বাণদার সাথে, কিন্তু মানে ওই যে ভেবেছিল যে না ওকেই ওর এরকম গাল ফোলা একটু হালকা পেটালা একটা এই চেহারাটাই আমার চাই ভূপতি রায়ের জন্য, কিন্তু ভেঙে পড়েছে ভেতরে কোথাও একটা দারিদ্রতা আছে, মানে এটাই চাই। তো সেইটা কে জানে তখন হয়তো হতো না, হয়তো আমার তখন চোখে মুখে সেই ব্যাপারটা ছিল, তাই জন্য ঔজ্জ্বল্য ছিল। সত্যমটা, তার মানে তুমি কতটা সময় বিশ্বাস করো? কারণ আমরা ছবির কথা দিয়ে বললাম, তো তুমি কতটা বিশ্বাস করো যে সময় বদলেছে, সময় কিছুটা হলেও বদলেছে? সময় বদলেছে থেকে বড় কথা হলো তো বদলাচ্ছে। তো আমরা উই আর অন দ্য প্রসেস, অ্যান্ড এই প্রসেসটা যদি চলতে থাকে, মানে আজকে ধরো ক্যাবারের মতন যে কাজ, ঠিক আছে, এইটা আমি জানি না মানে এটা আদৌ ওটিটি না থাকলে কখনো হতো, হয়তো কখনো কোনো সিনেমা করতো, সময় লাগতো, কিন্তু আমার মনে হয় যে এই যে আমরা একটা পাথে ঢুকেছি, একটা দিক আমরা পেয়েছি, যেখানে উৎসবদার মতন ডিরেক্টর, অনির্বাণদার মতন ডিরেক্টর, চন্দ্রাশিসের মতন ডিরেক্টর, চন্দ্রাশিস রিসেন্টলি একটা ওয়েব সিরিজ করলো যাহা বলিব সত্য বলিব। তো এই যে আমরা একটা নিউ ব্যাচ অফ ডিরেক্টরস যে ঢুকছে এবং তাদেরকে যে চান্সটা করে দেওয়া হচ্ছে যে তারা তাদের গল্পটা তাদের মতন করে বলতে পারে, ঠিক আছে। তো আমার মনে হয় সেই সময়টা এখন আমাদের এই পর্যায়ে আসতে এতটা সময় লেগেছে, এবং এটা পুরোপুরি একদম এস্টাবলিশ হতেও খানিকটা সময় লাগে। তবে উই আর অন দ্য প্রসেস, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট new set of directors are coming, new set of actors are coming, new set of writers are coming, and I hope আরো যাতে রাইটার্সরা আসে, কারণ তাদের কতটা ইম্পর্টেন্স আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সেটা খুব আন্ডার এস্টিমেট করি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে চলছে, সেই প্রসেসটা চলছে, ওটা আমার মনে হয় যে উইদিন লাইক 2-3 ইয়ার্স একটা ভালো মানে ঘাঁটি গেড়ে দিতে পারবো আমরা, যে একটা নতুন ধারা এলো একটা বাংলা সিনেমা বা বাংলা ওয়েব সিরিজ। 11-12 বছর ধরে স্ট্রাগল করার পর পরিচিতি পাওয়া এবং টিকে থাকার লড়াইতে এখনো দৌড়ে যাওয়া, সময় কতটা মানুষকে চেঞ্জ করলো? তোমাকে কতটা চেঞ্জ করলো? তোমার আশেপাশের মানুষদের কতটা চেঞ্জ করলো? আমাকে এখনো খুব একটা চেঞ্জ করতে পারেনি, ঠিক আছে। তো আমি একই রকম আছি মোটামুটি। আশেপাশের মানুষদের মধ্যে মানে সত্যি কথা বলতে যে একটা মানে আমার খুবই পরিচিত লোকেরা, খুব ক্লোজ রিলেটিভরাও এই প্রশ্ন করেছে যে আমি যখন থিয়েটার করছি, রেগুলার থিয়েটার করছি, যে তাছাড়া কি, তো যখন অ্যাসিস্ট করা ছেড়ে দিলাম হট করে যে এবার অভিনয় করবো, তখন অনেকে এসে বলেছে আর কতদিন করবি, আর কতদিন ট্রাই করবি, তো কিছু একটা কর, এবার তো ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে, যেহেতু আমি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো সেই ক্ষেত্রে তাদের একটু ভরসা হয়েছে আমার। তো তারা মানে যখন মেনলি রিলেটিভরা যারা বাড়িতে আসে, তারা একটু আমার সাথে ছবি তুলতে চায়, যখন কাগজে বা ধরো তোমাদের কোনো চ্যানেলে বা কোথাও একটা আমার ছবি বেরোলো বা কোনো খবর বেরোলো, সেগুলো ছবি তুলে মা বাবাকে পাঠায়, ভালো লাগা, হ্যাঁ ভালো লাগাগুলো শেয়ার করে। তো সেই ক্ষেত্রে আশেপাশের মানুষের আমার প্রতি একটু ভরসা জেগেছে, একটু আস্থা হয়েছে,
এবং ওরা আশা করছে যে আমি ভবিষ্যতে আরো বেটার কিছু করতে পারবো। সবার ভরসার উপর ভর করেই তোমার ভালোবাসা, আবার সবার ভালোবাসাও পাচ্ছ তুমি, সেটার উপর ভর করে এগিয়ে যাওয়া। এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ডেফিনেটলি এই সময়টা মানুষেরা বলে যে প্রচুর চেঞ্জ হয়েছে, আগে তারা ভরসা করতো না, এখন তারা, কিন্তু তুমি সেটা পজিটিভ ওয়েতে নিয়েছো। আমি দেখলাম তুমি কথা বলার সময় খেয়াল করলাম। এবং সময় নিয়ে যেহেতু কথা বলছিলাম, হ্যাঁ তুমি কিছু একটা না আমি ভাবছিলাম যে আমি ভাবছিলাম না তাদের সেই কনসার্নটা খুব স্বাভাবিক, মানে এটা তো মানে ভুল কিছু কনসার্ন না, মানে তারা অবভিয়াসলি আমাদের ভালোবাসে, আমাদের ভালো চায়, তো তারা আমাদের ফেলিয়ারগুলো দেখতে চায় না। তো অবভিয়াসলি তখন সেই ফেলিয়ারটা যখন একটু হলেও সাকসেসে পরিণত হয়, তারা সেটাকে অবভিয়াসলি খুশি হয় তাতে, এবং আমরাও খুশি হই, ভেরি ন্যাচারাল। এবং তোমার সাথে কথা বলতে গিয়ে আমি আর একটা ফিলিং হলো, এখন খুব একটা জিনিস হয়, সেটা হচ্ছে রিলেটিভরা যেরকম আগেও খোঁজ নিতেন, আগেও ফোন করে কিরে রেজাল্ট কেমন হলো, কিরে কি খবর, কিরে কবে বিয়ে করছিস, এটা খুব জেনারেলি মানে অনেক বছর ধরে চলে আসছে এখনো। কিন্তু এখন কোথাও গিয়ে একটা আমাদেরকে বিষয়টা খুব একটা ভালো লাগে না, মনে হয় যে কোথাও একটা বেশি খোঁজ নিচ্ছে, বেশি আমার জীবনে ঢুকে পড়ছে, কোথাও একটা তাদেরও মনে হয় যে বোধহয় বেশি আমার যাওয়াটা মানে ভালো লাগছে না, তার একটু কোথাও বোধহয় এই জন্যই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, কোথাও একটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তাই না? মানে এক্স্যাক্টলি, মানে আমরা এই কনসার্ন ব্যাপারটাকে এখন হয়তো ভাবি যে না কোথাও একটা ঢুকতে চাইছে ভেতরে। মানে ওটা জেনুইন কনসার্ন থেকেই বলে, জানি না সেটা তাদের ব্যাপার। আমার কোনোদিনও ওটা মানে আমার নিজের দিক থেকে দেখতে গেলে আমার কখনো মনে হয়নি সেটা, কারণ মানে সত্যিই তো একটা সময় আমি কিছু করছিলাম না, তো মানে ইটস ভেরি ন্যাচারাল যে লোকে বলবে যে ও তো কিছুই করছে না, কারণ আমি তো করছি না, মানে করলে না হবে তো। মানে আমি যদি আজকে কোথাও গিয়ে আমি মানে আমি একটা কার্ড খুলে একটা খাবারের দোকান দিতাম, তাহলে হয়তো বলতো খাবারের দোকান দিতে, আচ্ছা দেখা যাক কি করতে পারে, করছে কিছু একটা, করছে, ফ্যামিলি পাশে দাঁড়িয়েছে, কিছু একটা করছে। কিন্তু মানে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই ফ্যামিলি যে মানে ওরা অ্যাটলিস্ট মানে আমার থেকেও ধৈর্য তো ওদের বেশি লেগেছে, কারণ ওরা মানে আমার এখন কত 32 হয়ে গেল, সো দে হ্যাভ ওয়েটেড ফর লাইক মানে আমার কলেজ পাস করার পর থেকে এত বছর ওয়েট করেছে যাতে আমি একটা ঠিক যে, এবং দে হ্যাভ নেভার প্রেশারাইজড মি টু টেক আপ আ জব আর কোনো একটা কাজ করার। এবং আমি সাপোর্টটা, হ্যাঁ, এবং এই কাজ করার বিষয়ে মানে আমি যখনই ধরো আমাকে কোনো মা ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে বললো যে এবার কিছু একটা কর, এবার মানে হাত তো আর কতদিন এরকম ভাবে চালাবি, তো তখন মানে আমি মাকে বলতাম যে আমি কি করবো, আমি তো এই অভিনয় বা এই সিনেমা বা এই ছাড়া তো আর কিছু পারি না, ইদার আমাকে তাহলে সারা জীবন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে থাকতে হবে, না হলে আমাকে এক্সিকিউটিভ প্রডিউসার বা প্রোডাকশন লাইনে কিছু একটা ঢুকে যেতে হবে। আমি ধরো তোমাদের মতো না, তোমাকে কথাও বলতে পারি না যে আমি জার্নালিস্ট হবো, ঠিক আছে, আমি বলছি আমি তো এছাড়া কিছু পারি না, করবোটা কি? বলছে যা করার এর মধ্যেই কর, কিন্তু কর, মাস মাইনের একটা ব্যবস্থা করা। আমি বললাম হ্যাঁ করবো, আমাকে আরেকটু সময় দেবো, আরেকটু দেখি, আমার মনে হচ্ছে কিছু একটা হবে ভালো। তো বল্লভপুরে যখন মানে কি বলবো, যখন কথা চলছে, যখন মানে আমি তখনও শিওর না যে করব কি করব না, প্রোডাকশন কত দিক থেকে অনেক রকম ইয়ে, তখনও পর্যন্ত মানে আমি বলছি বল্লভপুর রিলিজ করার 2 মাস পর অব্দিও আমি টেনশনে ছিলাম। তখন মা বাবাও টেনশনে ছিল যে কি হলো কি হচ্ছে। তারপর যখন দেখলো যে একটা ছবি 50 দিন 70 দিন 75 দিন 80 দিন ক্রস করে গেছে, এবং রাস্তায় মায়ের সাথে রাস্তায় বেরোলে বা বাজার হাটে গেলে পাড়াগুলোতে গিয়ে দেখলাম, তখন ওদের স্ট্রাইক করলো যে আচ্ছা না ঠিক আছে, যে সময়টা চেয়েছিল সেটা হয়তো ঠিকঠাকভাবে কাজে লেগে গেছে। তবে ধৈর্য, ভরসা, ভালোবাসা এবং এই সাপোর্টটা সবটা মিলিয়ে আজকে অভিনেতা সত্যম ভট্টাচার্য, এবং একটু আগে বললেন না যে এত ভালো কথা বলতে পারি না, অভিনেতা সত্যম ভট্টাচার্য ঠিক কতটা ভালো কথা বলতে পারেন সেটা তার অনুরাগীরা কিন্তু ভালো মতোই জানেন, আমরা সকলেই জানি রেদার। আর সময়, এগেইন সময়টা খুব ইম্পর্টেন্ট, এবং সেই সময়টার উপর ভর করেই বোধহয় অনেকটা ধৈর্য ধরে রাখতে পারেন। ধৈর্য মানে আমাদের ইন্ডাস্ট্রিতে ধৈর্য ছাড়া, মানে আমরা তো শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না, মানে যে কোনো আর্ট ফর্মে আমরা তো আর্টিস্ট, মানে আমাদের মানে মানে কে কথাটা বলেছিল আমার ঠিক মনে নেই, মানে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা যে মানে আজকে একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, তাকে এই বিল্ডিংটা বানাতে হবে, একজন আর্কিটেক্টের প্রয়োজন আছে, একজন কি বলবো সব কিছুরই প্রয়োজন আছে, একজন সাংবাদিকের প্রয়োজন আছে, তাকে বলতে হবে, সমাজের কথা বলতে হবে, বিভিন্ন জিনিসের কথা বলতে হবে। আর্টিস্টদের কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু বিলাসিতা, যে একটা মানুষ ফ্রি টাইমে সিনেমা দেখে, কিন্তু বিনোদনের তো দরকার রয়েছে, বিনোদনের দরকার আছে, দরকার কিন্তু নেই, কিন্তু বিনোদনটা হচ্ছে কি মানুষের ফ্রি টাইম, বিনোদনটা হচ্ছে কি মানুষের কি
কি বলবো লেজার, এক্স্যাক্টলি। তাই তো? মানে আমি এরকম প্রচুর মানুষকে চিনি যারা সিনেমা দেখে না, তারা কোনো রকম আর্ট ফর্মের সাথেই কোনো রকম যুক্ত নেই, মানে তারা পেন্টিংও করে দেখে না, কবিতাও পড়ে না, কারণ তাদের প্রয়োজন পড়ে না। আর্টের কোনো প্রয়োজনই, আর্ট করি ভালোবেসে, এবং সেই ভালোবাসা যদি মানুষকে ছুতে পারে তখন গিয়ে মানুষ সেটার সাথে রিলেট করতে পারে। তো সেই ক্ষেত্রে একজন আর্টিস্টের কিন্তু ধৈর্য ধরা ছাড়া আর তো কোনো কাজ নেই, যে আমার কাজ কবে একটা মানুষকে টাচ করবে এবং সেইটা রেলিভেন্ট হয়ে উঠবে। তো ওই রেলিভেন্ট হয়ে ওঠার সময়টা প্রত্যেকটা আর্টিস্টকে দিতেই হয়, মানে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে যদি আমি সত্যিকারের শিল্পী হই, আমার যদি মনে হয় যে আমি ভালো ডিরেক্ট করি, আমি ভালো লিখি, আমি ভালো অভিনয় করি, আমি ভালো নাচি গাই, আমি ভালো কবিতা লিখি, আমি ভালো পেন্টিং করি, তাহলে সেই সময়টা তাকে দিতে হবে যে কখন তার আর্ট একটা সমাজের কাছে বা অ্যাটলিস্ট একটা মানুষের কাছে রেলিভেন্ট হয়ে যাচ্ছে, তখন গিয়ে তার ইম্পর্টেন্স আছে। না হলে সমাজে ইন জেনারেল কোনো প্রয়োজন নেই। কথাটা আমাকে কি একটা বলেছিল, আমার সেটা মনে পড়ছিল না, অনির্বাণদা বলেছিল না কে বলেছিল সেটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু কথাটা মনে রয়ে গেছে, কথাটা মনে রয়ে গেছে সত্যি। মানে এবং নিজেকে রেলিভেন্ট করে তোলাটা ইজ অলসো আমাদের কাজ, ওটা আমাদের কাজ আর্টিস্ট হিসেবে, যে আমি নিজেকে কতটা রেলিভেন্ট করে তুললাম, আমি নিজেকে কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারলাম, এটা একজন আর্টিস্টের দায়িত্ব। আমি যদি আজকে ভেবে নিই যে আমার একটা ছবি হিট করে গেছে আর ঠিক আছে হয়ে যাবে ডান, তাহলে আমার ওখানে, এবং যদি আমি কখনো মনে করি যে আমি কি দারুণ অভিনয় করলাম এটাতে, সেখানে আমার অভিনয় শেষ, মানে আমি আর থেকে বেটার অভিনয় মানে আমি করতে পারবো না, তখন সব খারাপ বেরোবে। একদমই তাই। এবং আরো একটা বিষয় থাকে যে সময় উপযোগী ছবি, সেটা আবার কিছু থাকে যে সময়ের আগের ছবি, যেটা মানুষ বেশ কিছু বছর পর বোঝে যে ওই ছবিটা কত ভালো হয়েছিল, এই ছবিটা কত ভালো তৈরি হয়েছিল, এগেন সময়। কিন্তু কেন বারবার সময় আসছে? কারণ অভিনেতা সত্যম ভট্টাচার্য ঠিক যতটা সময় নিয়ে ধৈর্য ধরে এগিয়েছিলেন জীবনে, ব্যক্তি মানুষটিও তো তাই। আমরা জানি তার জীবনের সুখবর, তিনি কিন্তু বেশ সময় নিয়ে, হ্যাঁ না সেই সময়টাও দিতে হয়েছে, কারণ মানে আমাকে তো মানে আমি তো খালি হাতে বিয়ে করে ফেলতে পারি না, আমার মানে তারও মানে অবভিয়াসলি মানে ইটস এ মিউচুয়াল ডিসিশন, মানে তারও সে যখন নিজের দিক থেকে একটা দায়িত্ব নিয়েছে, আমারও উচিত অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়ালি সেই দিক থেকে নিজেকে তৈরি করা। তো সেইটারই অপেক্ষা করছিলাম, এবং সেই অপেক্ষাটা অনেক দিনের হয়েছে আমি জানি, এবং মানে সেই কারণে মানে আমার খারাপও লাগা আছে যে আমি এই বিয়েটা আমি অনেক আগে করতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে ওই রিস্কটা নেওয়া আমার পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে পড়েছিল, যেহেতু আমাদের লাইফটা এতটাই আনসার্টেন। কিন্তু খারাপ লাগা কেন? খারাপ লাগা মানে একটা মানুষকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে এই দিনটা, মানে আজ থেকে কত 4 দিন বাদে বিয়ে আমার, তো সেটা অনেকটা বছর না 8 বছর, অনেক 8 বছর আগে তো বিয়ে করতাম না, বলছি অ্যাটলিস্ট যদি 2-3 বছর আগেও করতে পারতাম তাহলে একটা ইয়ে থাকতো। কিন্তু সবুরে তো মেওয়া ফলে, সবুরে সেটারই অপেক্ষা, মেওয়া ফলেরই অপেক্ষা। রাইট। এবার যদি একটু হালকা ঝলক দাও আমাদের জন্য, যে একেবারে সামাজিক রীতিনীতি মেনেই কি বিয়েটা হচ্ছে? একদম সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হচ্ছে, কারণ বিয়েতে না খুব একটা আমাদের সে থাকে, মানে আমি এটা দেখি পরিবার, হ্যাঁ এটা পুরোটা ইট ইজ কমপ্লিটলি কন্ট্রোল, ওরা হচ্ছে কি প্রোডাকশন হাউস, ওখানেও আমরা আর্টিস্ট, আমাদের বলবি এইটা কল টাইম, ভোর 4টের সময় কল টাইম, যদি মঙ্গলে চলে আসতে হবে, চলে যাবো, ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যাপার। এবার এখানে হচ্ছে প্রোডাকশন আমার ফ্যামিলি, আমিও আর্টিস্ট, ঠিক আছে, ডিরেক্টর আমার মা বাবা একটা সময়, তো ওইভাবেই ভেবে নিয়েছি, আর খুব একটা মাথা ঘামাচ্ছি না। এবং ঠিক আছে মানে আমি বাড়ির ছোট ছেলে, তো ওরাও চাইছে, এবং শাশ্বতী বাড়ির একমাত্র মেয়ে, প্রপার সামাজিক হিন্দু মতে বিয়ে করতে চাইছে, আমার কোনো অসুবিধা নেই, আমার আই এম অলরাইট উইথ এনিথিং। আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি বিয়ের পর কিভাবে জীবনটা কাটাবো, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। বছরে যাতে অ্যাটলিস্ট 2বার ঘুরতে যেতে পারি, ভালো মন্দ জায়গায় খেতে পারি, কাজকর্ম যাতে থাকে, ঝগড়াঝাটি যাতে কম হয়, আমার এইটা বেশি নিপাট একটা সাংসারিক। হ্যাঁ আমার এই 22 থেকে মানে এই বিয়ে থেকে বৌভাত অব্দি ওটা নিয়ে খুব একটা টেনশন, মানে ওটা নিয়ে আমি খুব একটা চাপ নিচ্ছি। এবং তুমি বললে লাস্ট 3 মাস বেশ কাজের দিক থেকে ভালো গিয়েছে, আর বছরের শুরুটা কিন্তু ব্যক্তিগত জীবনের দিক থেকে একটা ভালোই প্রভাব ফেলছে। খুবই হ্যাঁ, মানে আমার খুবই এক্সাইটিং লাগছে, মানে আমি যে অ্যাটলিস্ট, এবং সবচেয়ে ভালো কথা আমার মানে ডিসেম্বর জানুয়ারিতে খুব একটা শুটিং করলামও না, আমি ডিসেম্বরে লাস্ট আমি ক্যাবারের শুটিং করলাম, এবং তারপর থেকে যত ডাবিং পেন্ডিং ছিল ডাবিংগুলো করে আমি ফাইনালি বিয়েতে ঢুকে গেলাম। মানে একটু সময় নিয়েছো, কিন্তু তুমি কি আদৌ পেয়েছো সময়, মানে শপিং এগুলো কমপ্লিট? হ্যাঁ সব করেছি, টুকটুক করে মাঝখানে গিয়ে করে এসেছি, এই ডাবিং এর মাঝখানে ওই ডাবিং এর মাঝখানে, কোনো সন্ধ্যাবেলা সকালবেলা টাইম দিলাম যে আমি 4টে অবধি আছি, তারপর আর নেই,
তারপর গিয়ে শপিং করেছি, তো এগুলো করেছি, ওগুলো অসুবিধা হয়নি। এই লাস্ট 3 দিনে খুব ওই বাড়ি গোছানো এইসব নিয়ে খুব চাপে পড়ে গেছি, ওই জন্য আজকে একটু আসতেও লেট হলো আর কি। মেনুর দিকে কি থাকছে? কারণ বাঙালি মানে তো জমিয়ে একটা খাওয়া দাওয়া, যদিও যাদের বিয়ে তারা তো আর ততটা এনজয় করে পারে না। পারে না, কিন্তু মানে আমার ব্যক্তিগত ওটাও আমি ফ্যামিলির ওপর ছেড়ে দিয়েছি, ওরা যা করবে করবে। আমার শুধু শখ ছিল বিরিয়ানি করার, কারণ আমি বিরিয়ানি খুব ভক্ত। আমি কলকাতার খুব কম দোকানে বাকি আছে যেখানে আমি খাইনি বিরিয়ানি। আচ্ছা। তো আর আমি খুব খাদ্য রসিক একটা মানুষ, আমারও তো ডায়েট আমি পারি না করতে। তো বিরিয়ানিটা থাকবে, বাকি এবার ওরা বলেছে ঢুকতে হবে না এই বিষয়টা, সেদিন দেখে নিস। সেদিনও দেখতে পারবো না কিছুই, বাট ওই আর কি বলবো, ঠিক আছে বিরিয়ানিটা রেখো তাহলেই হবে। ঠিক যেরকম সেদিন তুমি দেখতে পাবে না, তুমি নিজের বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে, আমরাও সেদিনকে না দেখতে পেলে ঠিক তার কদিনের মধ্যে সামাজিক মাধ্যমে কিন্তু ঝলক দেখতেই পেয়ে যাব, ঠিক সেদিন কি ভাবে সেজে উঠলো এই বিয়ের আসর। আর তাছাড়া তো রয়েছে তোমার কাজ, যেটা দিয়ে দর্শকেরা তোমাকে এতটা ভালোবাসা দিচ্ছে। পরে মানে ইটস আ ভেরি গুড টাইম, মানে আমার রিসেপশনের ঠিক পরের দিনই ক্যাবারে রিলিজ করছে, সো দ্যাটস আ ভেরি গুড সাইন। আমার ভালো লাগছে যে কাজ মানে পার্সোনাল লাইফ সবচেয়ে প্যারালালি ব্যালেন্স চলছে, যাতে চলে যাবে। একদমই তাই। কিন্তু ক্যাবারে যে নতুন একটা আমরা দেখতে পাচ্ছি, যে নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছে এবং সেই সিরিজটা দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নেবে, তার জন্য এই টাইমটা তো আমাদের সময়টা তো খুব ভালো কাটলো আড্ডা দিতে দিতে। তাই আড্ডা টাইমসে নজর রাখবেন ক্যাবারের জন্য, তাদের জন্য কি বলতে চাইবেন? আড্ডা টাইমসে ক্যাবারে রিলিজ করতে চলেছে, খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র পাঠ করেছি, খুব লেয়ার্ড একটা চরিত্র পাঠ করেছি। 26শে জানুয়ারি আড্ডা টাইমসে ক্যাবারে আসছে, আপনারা সবাই দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, শুধরে নেওয়ার চেষ্টা করবেন, সেইটুকু। ঠিক যেমনটা বললেন অভিনেতা সত্যম ভট্টাচার্য, তার কথার সূত্র ধরেই তাহলে বলি, আপনারা সবসময় কাজে ব্যস্ত থাকেন, কিন্তু কাজের বাইরে বিনোদনের জায়গা রয়েছে, আর বিনোদনের কিন্তু নানান স্বাদ আপনাদের জন্য রয়েছে। ঠিক তেমনই আড্ডা টাইমসে রয়েছে ক্যাবারে, যে 26শে জানুয়ারি আসছে, ছুটির দিন, অবশ্যই আপনারা আড্ডা টাইমসে পরিবারের সঙ্গে আড্ডা দিতে দিতে এমন একটি সিরিজ উপভোগ করুন। আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর তারকাদের সম্পর্কে এরকম আরো খুঁটিনাটি জানতে এবং ছবি থেকে ওয়েব সিরিজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।